বিভাগের আছে, তাদের সামনে এটা বলা দুঃসাহস, তারপরে স্মরণ করার জন্য বলছি। আজরাইল ইসলাম আল্লাহর কাছে নালিশ করলেন যে আল্লাহ, তুমি আমাকে আমার একটা দায়িত্ব দিয়েছো, এই মানুষকে মেরে ফেলা। গোটা দুনিয়া যত মানুষ আসবে সবাই তো আমাকে জান কবজ করতে হবে, এটা সবাই তো ব্যাপকভাবে আমার জন্য বদ্ধ করবে। রাসূল বলছেন যে আল্লাহ একটু হেসে দিয়ে বললেন যে তোমার কথা মনে রাখবার মতো সময় দুনিয়ার মানুষের হবে না। দুনিয়ার যে মানুষটি মারা যাবে সবাই বলবে যে ওই লোকটি অ্যাক্সিডেন্টে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, সাপের কামড়ে মারা গেছে। তোমার কথা বলবার সময় মানুষের হবে না। যে কোনো মৃত্যুর জন্য একটি কারণ লাগে। এই কথাটা কষ্ট থেকে বলছি এই কারণে যে বিএনপি কম হোক বেশি হোক এই 16 বছরে বা তার আগে আন্দোলনে, সংগ্রামে, নির্বাচনে এবং সরকারে আমরা একসাথে ছিলাম। সঙ্গত কারণে এই বিএনপির এভাবে মৃত্যু দেখে খুব সন্নিকটে যখন মৃত্যু তখন আমাদের জন্য কষ্ট হয়, বলতে পারেন দয়া হয়, মায়া হয়। কারণ এত তাড়াতাড়ি বিএনপির মৃত্যু হবে, এত তাড়াতাড়ি একটি জনপ্রিয় দল শূন্যের কোটায় পৌঁছে যাবে, এটা আমরা যারা আন্দোলনের সংগ্রামে জোটে একত্রে ছিলাম আমরা আশা করিনি, এই দেশের মানুষ আশা করিনি। আজকে একটি ছোট্ট উদাহরণ দিই আপনাকে। 5ই আগস্টে আমরা তখন পরন্ত বিকাল, তখন আমরা শাহবাগ, এর মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক আমরা রোজা ছিলাম। আমরা হাইকোর্টে ফিরে আসতেছিলাম যে হাইকোর্টে বসে ইফতারিটা করব। এই সময় আমাদের দুজন জজ ফোন করলেন, হাইকোর্টের বিচারপতি। পারভেজ কই? তো বললাম স্যার হাইকোর্টের দিকে যাচ্ছি, ওখানে ইফতার করবো, এই জন্য। বলে যে তুমি এখানে ইফতার করো, আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দিচ্ছি। চিফ জাস্টিসের বাড়ি অলরেডি জ্বালানো প্রায় শেষ, কাকরাইলের বিচারপতি ভবন অলরেডি লুট চলতেছে, যে কোনো মুহূর্তে আগুন ধরাই দিতে পারে। যদি আগুন ধরাই দেয় উপরে যারা আছে আমরা সব ফ্যামিলি সব মারা যাবে। আমরা 13-14 জন অ্যাডভোকেট ছিলাম, আমরা মার্চ করলাম কাকরাইল বিচারপতি ভবনের দিকে। এসে প্রথমে বিচারপতি ভবন দেখলাম যে চিফ জাস্টিসের এই ভবনটা সব ইতিমধ্যে সব লুট হয়ে গেছে। এবং আমরা এসে যে দৃশ্যটা দেখলাম সেটা খুব অবাক করলো এই বাঙালি জাতির এই চরিত্রটা দেখে। হাসিনুর ভাই নিশ্চয়ই খুব অবাক হবেন। উপরে যে 2000 লিটারের যে পানির ট্যাঙ্কি, 3-4 জন লুটেরা রশি দিয়ে এই ট্যাঙ্কিটা নামাইতেছে। বললাম এটা কি করবো, এটা নিয়ে যাবো। আমরা চিন্তা করলাম যে এইটা এখন আর দেখার দরকার নেই, আমরা বিচারপতি ভবনের দিকে যাই। বিচারপতি ভবনে গিয়ে দেখি যে নিচতলায় ওদের কনফারেন্স রুম, ডাইনিং স্পেস, ওয়েটিং স্পেস, এই জায়গাগুলোতে যত কটা এসি ছিল, ডাইনিং স্পেসে যতগুলি টেবিল ছিল, চেয়ার ছিল, এগুলো সব লুট হয়ে যাচ্ছে। ইভেন দো ওদের বিল্ডিং এর পার্কিং এ নিচে হচ্ছে গাড়িগুলো থাকে, গাড়িগুলো থেকে মেশিন উঠে নিয়ে যাচ্ছে। আমরা কয়েকজনে মিলে এরপরে 2 গেটে যাদেরকে জিজ্ঞাসা করি, যেখানে লোক দাঁড়াইছে ওখানকার কর্মচারী, ভাই তুমি এখানকার? না আমি এখানকার না, আমি এখানকার কোনো লোক টোক না। কারণ ওরা ভয় পাচ্ছে যদি বুঝে যে এই বিচারপতি ভবনের সাথে বা এই সুপ্রিম কোর্টের সাথে ওদেরকে সাইজ করে। যাই হোক 2 জনকে ধরে এনে বললাম যে 2টা দরজায় আগে তালা। লোকজন প্রচুর হইচই করতেছে, এরা মানিক এবং মোস্তফাকে খুঁজতেছে। ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এই মানিক মোস্তফা কয় জানা? বিচারপতি মানিক, বিচারপতি মোস্তফা, 2টারে খুঁজতেছে। এই 2 সুরে বাচ্চারা বের করে দেন। তো বললাম যে ভাই মানিককে খোঁজ করছো, এটা ঠিক আছে, মোস্তফার খোঁজ করো। বিচারপতি মোস্তফা জামান ইসলাম তারে খোঁজ করি, সরি আমি তাদের কথাটা বলছি কোট আন কোট, যে এই সুরের বাচ্চায় যদি পুলিশ যেভাবে নির্দয়ভাবে গুলি করেছে তখন তার বিরুদ্ধে আমরা একটা রিট করেছিলাম, যে ও যদি রিটটা খারিজ করে না দেয় তাহলে পুলিশ এভাবে নির্দয়ভাবে গুলি করতে পারতো না, আমাদের এতগুলো লোক মারা যেত। এই জন্য মোস্তফাকে খোঁজ করতেছি। দুর্ভাগ্য আমার যে এই ভদ্রলোক যখন অ্যাডভোকেট ছিলেন, হাইকোর্টে যখন আমি ইন্টিমেশন জমা দিই, উনি হচ্ছেন আমার ইন্টিমেশন সিনিয়র। এর মধ্যে দেখলাম যে উনি পাঞ্জাবি পরে নামতেছে। আমরা বলতেছি আমি কি করবো, আমি কিছু করার দরকার নেই। মাথা আমার যে পট্টিটা ছিল, পট্টিটা মাথায় দিয়ে তার বাদ দিয়ে দিলাম। বললাম যে আপনি সোজা আস্তে আস্তে হেঁটে যান, কেউ সাথে কোনো কথা বলার দরকার নেই। কোথায় যাবো? আমি বললাম যে কোথাও যাবেন না, যেখানে ইচ্ছে সেখানে যাবেন। অনেকদিন পর একদিন জিজ্ঞাসা করলাম তাকে যে এই জাজমেন্টটা এই যে খারিজ করে দিলেন, আপনি কিছু অবজারভেশন দিয়েছেন, এই অবজারভেশন মানুষের পড়ার সময় রিটটা খারিজ করে দিলেন কেন? উনি কি বললেন জানেন? আমার চেম্বারে এসে বসে এই যে ডিস্ট্রিক্ট জজরা আছে না, অনেকগুলো ডিস্ট্রিক্ট জজ কিন্তু হাইকোর্টের পেশনে কাজ করতে হয়, রেজিস্টার, ডেপুটি রেজিস্টার, এই কথা। কোনো একজন ডিস্ট্রিক্ট জজ এসে বলছে যে আপনাকে অর্ডার লিখতে বলেছি, অর্ডার লিখে দেন। সে আমার সাবঅর্ডিনেট, সে একজন ডিস্ট্রিক্ট জজ, একজন হাইকোর্টের বিচারপতিকে বলছে
যে এই অর্ডার লিখতে বলেছে আপনাকে, আপনি এই অর্ডার লিখে দেবেন, এই জাজমেন্ট দেবেন, এটা আজকে আমরা প্রচার করে দেবো, ওয়েবসাইটে দিয়ে দেবেন। বললাম যে এবারের পতনটা আমাদের কিভাবে শুরু হয়েছে। মানবাধিকার যে আইনটা ছিল সেই আইনটাকে বাতিল করেছে। আপনার কোনো মানবাধিকার নাই, আপনার কোনো মানবাধিকার নাই। যে অধিকারের জন্য এতদিন সংগ্রাম করলেন সে অধিকার শূন্য, আপনাকে গুম করে ফেলবে। আপনি বিচারকের কাছে যাবেন, সে বিচারকের স্বাধীনতাকে শেষ করে দেওয়া হয়েছে। আমাদের দীর্ঘ সংগ্রামের ফসল ছিল বিচারপতি নিয়োগের আইনটা প্রণয়ন করা। এটা সেই ৭২ সেই সংবিধানই ছিল যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে দুটো ক্রাইটেরিয়া বলা ছিল, আর নিয়োগের পন্থা ক্যারেক্টারিস্টিক্স ঠিক করার জন্য বলা ছিল একটি বিধি হবে, আইন হবে। ৫৪ বছরে সেই আইনটি হয়নি। এই আইনটি এবার হয়েছে। একটি স্বাধীন অবস্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই আইনটি করেছে, সেই আইনটিকে তারা রদরহিত করে দিয়েছে। সারা দেশের বিচারপতিদেরকে নিয়ন্ত্রণ করে কারা? আইন মন্ত্রণালয়। ইটস এ গভর্নমেন্ট, সরকার, একটি রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করে। এই রাহু থেকে মুক্তির জন্য এই অধস্তন আদালত, যেটাকে আমরা বলি লোয়ার জুডিশিয়ারি, সেই বিচারকদের নিয়ন্ত্রণ করার জন্য তাদের প্রমোশন, তাদের ট্রান্সফার ইত্যাকার সুবিধা, এগুলো নিয়ন্ত্রণ করবে কারা? হাইকোর্টের বিচারপতি। কেন নিয়ন্ত্রণ করবে? কারণ এখানকার বিচারপতি ওখানকার বিচারকদের যদি একটু সমন্বয় থাকে, নিয়ন্ত্রণ থাকে, তাহলে সেটা নিরপেক্ষতার সাথে তারা করবে। কারণ এরা জুডিশিয়ারির অবস্থা বুঝেন, ওরা জুডিশিয়ারিতে আছে। সেই আইনটাকে রদরহিত করে দিয়েছে। আপনি গুম হচ্ছেন, আপনি বিচারকের কাছে যাবেন, সেই বিচারটাকে তারা নিয়ন্ত্রণ করে নিয়েছে।